এদিকে আবার নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে বিএনপির ভয়ানক হামলা, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো পাটোয়ারির গাড়ি। এরই মধ্যে ফাইনাল অ্যাকশনে নেমেছে এনসিপি। তারেক রহমানের সরকার পতনের ঘোষণা দিয়ে রাজপথে এনসিপি। শেখ হাসিনার থেকেও ভয়ানক পতন হবে বিএনপি সরকারের, ঘোষণা দিলেন নাহিদ ইসলাম। এদিকে আবারও হামলার শিকার হলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়ি বহরে পাথর ছোড়া হয়। আহত হন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 2 জন। আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসনামলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথা লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। যে কাটা গলায় বিঁধে যাওয়ার আগেই কাটাকে তুলে ফেলতে হবে। বিঁধে যদি যায় তাহলে অনেক ক্ষতি হয়, অনেক কষ্ট হয়। বিগত 16 বছর যে কষ্টটা আমাদের হয়েছে, তো আমরা বলতে চাই যে এই সরকার যদি মনে করে এইভাবে তারা 5 বছর অতিক্রম করবে, এই সুযোগে সরকারকে এটা দেওয়া হবে না। আমাদের কথা খুবই সুস্পষ্ট, অবশ্যই পেট্রো বাংলা ঘেরাও করবো। যদি দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেবো। দর্শক, এবার বিএনপি সরকারের ডেডলাইন ঘোষণা করে দিয়েছে এনসিপি। রীতিমতো আবারও নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ভয়ানক রকমের হামলা এসেছে। আপনারা জানেন, শরীফ ওসমান হাদি যেমন স্পষ্টবাদী ছিল, কোনো কিছু পেটের ভিতর রেখে কথা বলতো না, ঠিক তার দ্বিতীয় রূপ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। কাউকে গুণে কথা বলেন না, কিংবা বাঁধিয়ে রেখে বা পেটের ভিতর কথা রেখে কথা বলেন না। ঠিক এজন্যই হয়তোবা হাদির পরে মেন টার্গেট হতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে এইবার যে হামলা হয়েছে পাটোয়ারির উপরে, সেটা আসলেই ভয়ানক রকমের। কথা বলাবো না, আমরা দেখব। এবার এনসিপি থেকে ডাইরেক্ট ডেডলাইন তারেক রহমানের সরকারের 5 বছর তো যেতেই দেবে না, তার আগেই সরকার পতনের ঘোষণা দিয়ে ফেলছে। কথা বলাবো না, চলুন এনসিপি নেতারা পরবর্তী যেই পদক্ষেপের ঘোষণা দিয়েছে বা নতুন যেই কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির বিরুদ্ধে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানবো। আগে আমরা দেখব নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কী ধরনের ভয়ানক হামলা হয়েছে। আশা করি সঙ্গেই থাকবেন। তবে এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন যে আসলে এনসিপির উপর যেই কাজ বিএনপি করতেছে বা যেই আচরণ বিএনপি করতেছে, আসলেই কি বিএনপি ঠিক করতেছে নাকি ভুল করতেছে, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, অনেকেই শুধু ভিডিওটা দেখেন, আপনারা টাকাও দেন না, পয়সাও দেন না, একটা লাইকও দেন না। অবশ্যই লাইক দিবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই যে রক্তটা, এটা রেড লাইন ছিল তারেক রহমান। এই রক্তের প্রতিশোধ আমি আপনার থেকে ইনশাআল্লাহ নিব, কড়ায় গন্ডায় বুঝে নিব ইনশাআল্লাহ। আজকে আপনার ক্ষমতা পতন শুরু ইনশাআল্লাহ। আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না। আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না। যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমন ভাবে মানে তীক্ষ্ণ তির্যক ভাবে আছে, ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে, তার মানে একটা মানে হতাহত হয়ে যাবে। দেখেন হলো আমার হাতে হলো ইটটা হলো অনেক জোরে হলো আইসা লাগে, এবং প্রথমে হলো গ্লাসটা ভেঙে আমার সাথে যে আমার সহযোগী ছিল সে অনেক রক্তাক্ত হয়েছে, এবং ওইটার পরে আবার আমার কাছে এসেছে। গাড়িতে ইটটা এখনো আছে। এটা আমি পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন, এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল, তার কাফারা উনি দিয়েছে, দিল্লিতে আছে। আমি আপনাকে অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পার্সোনালি নিলাম, আপনি এটার কাফারা দিতে হবে। এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসনামলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথা লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। আশা করি যে রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবে ইনশাল্লাহ মোকাবেলা হবে, এবং আজকে আপনার ক্ষমতা পতন শুরু ইনশাআল্লাহ। চলন্ত অবস্থায় এটা জৈন্তাপুর থেকে যখন আমরা হরিপুরের প্রোগ্রাম শেষ করছি, প্রোগ্রাম শেষ করে 2-3 মিনিট গাড়ি চলার পরেই পুলিশ প্রটোকল ছিল। পুলিশ চেষ্টা করেছে, আমরা পুলিশের দোষ দিব না, কিন্তু যখন আজকে ইশরাক রাজপথ উত্তপ্ত করেছে, রাশেদ দীর্ঘদিন ধরে রাজপথ উত্তপ্ত করেছে, তো আমি মনে করি ইশরাক আজকে যখন মশাল মিছিলটা করেছে, এরপরে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে আমার উপরে, ফলত এই হত্যার জন্য দায়ী ইশরাকও। আমি যতদিন জীবিত আছি, আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না। আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না। এদিকে আবারও হামলার শিকার হলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। রাতে সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়ি বহরে পাথর ছোড়া হয়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। আহত হন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 2 জন। হামলার বিষয়টি তার ফেসবুক আইডিতে জানান তিনি। সেখানে তিনি বলেন, তাদেরকে আহত করে ভুল করছে সরকার। পথসভা শেষ করে গাড়ি নিয়ে মুভ করার পরে 200-300 মিটার পর
যখন খালি রাস্তা আসে অন্ধকার থেকে এই ইটটা মারা হয়, যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমনভাবে মানে তীক্ষ্ণ তির্যকভাবে আসে ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে তার মানে একটা মানে হতাহত হয়ে যাবে। এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসনামলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লাগে মাথায় লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। আমাদের কথা খুবই সুস্পষ্ট, এই যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, আমরা অবশ্যই পেট্রো বাংলা ঘেরাও করব যদি এই ধরনের গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। সারা ঢাকা শহরের মানুষ তো নেমে আসবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই গ্যাসের দাম, বিদ্যুতের দামের প্রতিবাদে। 3 দিন হয়েছে এই ছেলেটার সাথে এই অবস্থা। সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয় নাই, সরকারি বাহিনীর দ্বারা আক্রমণের শিকার হয়েছে। এটা জনগণের কাছে খুবই স্পষ্ট, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব সে আক্রমণ করছে, এবং আরও সাথে আমরা মামলাও দিয়েছি অনেকের নামে। কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় নাই, কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় নাই। অর্থাৎ সরকার একটা বার্তা দিল যে এই সরকারের যারা পৃষ্ঠপোষকতায় আছে সন্ত্রাসী বাহিনী, ছাত্রদল যুবদলের নামে, তারা চাইলে যে কাউকে দিনে দুপুরে আক্রমণ করতে পারে, মেরে ফেলতে পারে, চোখ উপড়িয়ে নিতে পারে, এবং তার কোনো বিচার এই দেশে হয় না। এবং দেশে যে আইনের শাসন নাই এটাই প্রতিমান হয়েছে। এবং যখন আমরা তার বিরুদ্ধে, এই ঘটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ কর্মসূচি দিচ্ছি, তখন সেই কর্মসূচিতে, গণতান্ত্রিক কর্মসূচিতে সরকারি দল আবারও বাধা দিচ্ছে। আমরা যখন হবিগঞ্জে আমরা গিয়েছিলাম, তখন আমরা দেখেছিলাম প্রায় 1000-এর উপরে সন্ত্রাসী বাহিনী, যাদের হাতে দা, কুড়াল ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র। ফলে এই হচ্ছে দেশের সামগ্রিক চিত্র। এখানে ঢাকা শহরে বসে সংসদে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে সরকারি দলের এমপিরা, তাদের এলাকায় গেলে আসল চরিত্রটা আসলে বোঝা যায়, এবং এলাকায় গেলে এলাকাবাসী আমাদেরকে সেই কথাটা বলে। এবং জি.কে. গৌসের যে অনুসারী, যেই ছেলেটা এই ছেলেকে আক্রমণ করলো, সার্জিস আলমের গাড়িতে আক্রমণ করলো, তো উনি তো জনপ্রতিনিধি হিসেবেই আর থাকার কথা না। অন্য কোনো গণতান্ত্রিক দেশ হলে এতক্ষণে তিনি ক্ষমা চাইতেন এবং পদত্যাগ করতেন, অথবা দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হতো। তো তিনি কিভাবে আর জনপ্রতিনিধি থাকেন এটাও আমরা বুঝি না। স্বরাষ্ট্রমন্ত্রী, তার কোনো বক্তব্য নেই। প্রধানমন্ত্রী, তিনি স্কুলের বাচ্চাদের তার অফিসে ডেকে এনে ছবি তুলছে, সেলফি তুলতেছে। এই যে একটা প্রতারণা এবং দ্বিচারিতা জাতির সামনে করা হচ্ছে, আমরা জনগণের কাছে বলতে চাই, অভিভাবকদের কাছে বলতে চাই, আপনার সন্তানরা এই সরকারের কাছে, এই দলের কাছে, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের কাছে নিরাপদ নয়। সারা বাংলাদেশে এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তির কর্মসূচিগুলোতে বাধা দিচ্ছে, আক্রমণ করছে। ফলে এটা দিয়ে সরকার এটাই বার্তা দিচ্ছে যে এখানে কোনো বিরোধী মতের জায়গা সরকার করতে দিতে চায় না। বলতে চাই যে এই সরকার যদি মনে করে এইভাবে তারা 5 বছর অতিক্রম করবে, এই সুযোগে সরকারকে এটা দেওয়া হবে না। আজকে পেট্রো বাংলা বলেছে যে গ্যাসের দাম বৃদ্ধি করা হবে 16 টাকা থেকে 25 টাকা, বিদ্যুৎ কেন্দ্রে যে গ্যাস, এবং যানবাহনের যে গ্যাস সিএনজি, সেটা আপনার 42 থেকে 65 টাকা করা হবে। এই সরকার মাত্র 5 মাসে, বলে না যে 5 মাসের সরকার, 5 মাসে এসে দফায় দফায় তারা জ্বালানির দাম বৃদ্ধি করেছে, সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, এখন গ্যাসের দাম বৃদ্ধি করছে, এবং কয়েকদিন পরে আবাসিক এলাকায় যে গ্যাস সেটার দামও বৃদ্ধি করবে। মানুষের বাসায় এমনি গ্যাস পাচ্ছে না, গ্যাস নাই, কিন্তু তাকে প্রতি মাসে ঠিকই বিল দিতে হচ্ছে। এখন আপনি যখন এই বিদ্যুৎ কেন্দ্র এবং যানবাহনে গ্যাসের দাম বৃদ্ধি করবেন, এটার ইফেক্ট সারা দেশে পড়বে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা কেউ এই দেশে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না, এবং ব্যবসায়ীদেরকেও একদিকে তারা বিদ্যুৎ পাচ্ছে না, অন্যদিকে প্রশাসনের লোকেরা, এনবিআর এর লোকেরা এবং দলীয় যারা সরকার দলীয় চাঁদাবাজরা, তারা যে তাদেরকে হয়রানি করছে। এই যখন সামগ্রিক দেশের পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারিত্ব চারিদিকে ছেয়ে গিয়েছে, 12টা প্রতিষ্ঠানে দলীয় লোককে বসিয়েছে, ইলেকশন কমিশন থেকে শুরু করে 12টা প্রতিষ্ঠান। বাংলাদেশের কোনো নজিরই নেই। পদবঞ্চিত নেতাদেরকে মূল্যায়ন করার জন্য তারা রাষ্ট্রকে ব্যবহার করছে, সরকার যন্ত্রকে ব্যবহার করছে। তো এই 5 মাসে সরকারের এই যে আসল রূপ চরিত্র আমরা দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক চরিত্র, সন্ত্রাসী চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তো এইটা জনগণের সামনে উন্মোচিত হয়েছে হবিগঞ্জ এবং সিলেটের ঘটনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে, দল চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে। তৃণমূলের নেতাকর্মী যারা নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের দল যে পরিচালনা করতে পারে না, তার পক্ষে এই 18 কোটি মানুষের দেশ পরিচালনা সম্ভব না। আমরা মনে করি যদি বিরোধী দলের সাথে এই ধরনের আচরণ করা হয়, শুধু এনসিপি না, আপনি 11 দলের জোট, আমাদের যারা জোট সঙ্গী রয়েছে, জামাত সহ প্রত্যেকটা দলেই কিন্তু এরকম নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে। ফলে আমরা বলবো যে সরকার, এই যে কিশোর আলিফ, অবশ্যই তার ক্ষতিপূরণের জন্য সরকার এখন কিছুই বলে নাই। সরকার থেকে আমরা আসলে আর প্রত্যাশাও করি না। বিচার এত জ্বালা, কাউকে তো ফুলের টোকাও দেই নাই, গালাগালি তো দূরের কথা।
আমরা সত্য কথা বলি, সত্য কথা বললেই বলে গালাগালি। আমি কি একটাও গালাগালি দিয়েছি? বাংলাদেশে একটা গালির সংবিধান বানাইতে হবে। সেই সংবিধান যদি সালাউদ্দিন ভাই বানায়, তাহলে আমরা দেখে দেখে বলবো কোনটা গালি কোনটা গালি না। গোলাগ্রাম উচ্চ বিদ্যালয়, ওইখানে মাঠটা দখল দিয়ে দিছে। যেখানেই যাই এখানেই সমস্যা, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। পুরা দেশটা নষ্ট করে দিছে, কথা বললে নাসিরউদ্দিন খারাপ। এবারে কাউকে তো ফুলের টোকাও দেই নাই, গালাগালি তো দূরের কথা। আমরা সত্য কথা বলি, সত্য কথা বললেই বলে গালাগালি। আমি কি একটাও গালাগালি দিয়েছি? বাংলাদেশে একটা গালির সংবিধান বানাইতে হবে। সেই সংবিধান যদি সালাউদ্দিন ভাই বানায়, তাহলে আমরা দেখে দেখে বলবো কোনটা গালি কোনটা গালি না। আপনি সালামের সাথে মিলে ব্যবসা করেন, এটা কি গালি? আপনি সংস্কার বাস্তবায়ন করেন না, এটা কি গালি? আপনি শহীদ উসমান হাদির সাথে গাদ্দারি করতেছেন, এটা কি গালি? তা আমরা তো এই কথাগুলাই বলি, ওনারা যেতে যায় কেন? গা জ্বলে কেন? এত জ্বালা কে বলেছিল? ওবায়দুল কাদের বলেছিল না? হ্যাঁ? অনেক জ্বলে তাদের। এখন যেই পথে গেছে আওয়ামী লীগ, বিএনপিও ওই পথে যাইতেছে। আমাদের করার কি? পথ যদি দিল্লির দিকে বানান, আমরা বলবো ঢাকায় আপনারা আস্তানা গড়ুন। ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় ঢাকা নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুণরা। প্রস্তুত হচ্ছে। অনেকেই বলে দক্ষিণ এশিয়াতে মোদি আছে, আমরা বলি মোদির তো 2 দিন আগে গতি হয়ে গেছে, আর কি নেতৃত্ব দিবে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের তরুণরা খেদাইয়া দিছে। ওই দেশের তরুণদের চেয়ে বাংলাদেশের তরুণরা আরো 1000 বছরে গিয়ে। আপনারা যারা এখানে তরুণরা এসেছেন, অনেক দুঃখ কষ্টে আছেন জানি। বিশ্বাস করেছিলেন তারেক ভাইয়াকে, ভাইয়া আপনাকে ফাঁকি দিল। কি যে একটা ফাঁকি দিল, প্রতারণা করলো আপনার সাথে। বলছে চাকরি দিবে, চাকরি পাইছেন? বলছে কার্ড দিবে, দিছে বিএনপির, অন্য কেউ পায় না। বলছে আলেম সমাজের বেতন বাড়াবে, আর বাড়ায় না। বলছে বাংলাদেশ ঠিক হয়ে যাবে, দেখি চোর বাটপারি না জানি সবগুলো বাড়তেছে। বলছে টেম্পো স্ট্যান্ড থাকবে না, দেখি টেম্পো স্ট্যান্ড আরো বাড়তেছে। বলছে চাঁদাবাজি কইমা যাবে, চাঁদাবাজি দেখি সরকারই এখন করতেছে। বলছে দুর্নীতি থাকবে না, সরকার এখন দুর্নীতির দিকে চ্যাম্পিয়ন হওয়ার কথা আগাচ্ছে। তো কোথায় আমরা ভালো পাবো? এই জন্য বলবি এই সরকার বাংলাদেশ চালাইতে পারবে না। তবে আপনারা কি প্রস্তুত আছেন বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য? কারা কারা প্রস্তুত আছেন বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য? হাত তোলো। দেখে যান তারেক রহমান, আমরা ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ক্ষমতায় গেলে কোন চাঁদাবাজকে ক্যাবিনেটে রাখবো না, কোন দুর্নীতিবাজকে ক্যাবিনেটে রাখবো না, কোন ভাই বেড়াদারকে ক্যাবিনেটে রাখবো না। ক্যাবিনেট হবে শহীদ উসমান হাদির আদর্শের ভিত্তিতে, জুলাইয়ের সংস্কারের ভিত্তিতে। আমাদের ক্যাবিনেটের প্রথম কাজ হবে যারা আমাদের 1400 ভাইকে খুন করেছে, প্রত্যেককে আমরা এরা ফাঁসির আদেশ বাস্তবায়ন করব। দ্বিতীয় আমাদের কাজ হবে বাংলাদেশে যে সংস্কারের আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, পুলিশ সংস্কার আমরা করব, ব্যবসা বাণিজ্যের সংস্কার করব, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করব, এবং আমরা তরুণদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করব বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আপনারা সবাই ট্রেনিং নিতে প্রস্তুত আছেন না? বলে যে ওরা পাশ দিয়ে যা করে আর কি করবে। আমরা শারীরিক ট্রেনিং নিব, স্কাউটের যেভাবে ট্রেনিং হয় এভাবেই ট্রেনিং নিব। বাংলাদেশকে রক্ষা করতে হবে। ভারতের শকুন দৃষ্টি বাংলাদেশের উপরে পড়েছে, সীমান্তে গিয়ে আমরা রক্ষা করব, আর কেউ পারবে না বাংলাদেশে। ওরা তো সীমান্ত গেলে ভারতের সাথে বলবো দাদা আসা একটা চুক্তি করি। আমরা কি চুক্তি করব? আমরা চোখে চোখ রেখে বলবো যেভাবে জিয়াউর রহমান তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা দাঁড়িয়েছি, জিয়াউর রহমানের সন্তান দাঁড়ায়নি। পার্লামেন্টে একটা কথা হয়েছে যে আমরা সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বল। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং এ বিষয়ে আপনাদের মতামত করেছেন। তো দর্শক বেশি কথা বাড়াচ্ছি না, এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। তো সেগুলো দেখানো উচিত ছিল, সময়ের অভাব, সময় সংক্ষেপের কারণে দেখাতে পারলাম না। পরবর্তীতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, আশা করি সেটিও দেখবেন এবং সেটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। আর হ্যাঁ, এতক্ষণে যারা ভিডিও দেখেছেন বরঞ্চ লাইক দেন না, অবশ্যই একটু দয়া করে লাইকটা দিবেন, কারণ লাইক দিতে আপনাদের টাকা পয়সা লাগতেছে না। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।